খালি উল্টাপাল্টা কথা। চুপ করো, ভাই তাকিয়ে আছে। ঋষাবের কথা শুনতে রুয়েশ ওকে ছেড়ে দিল। ঋষাব চোখ পাকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। হিয়া হেসে সবাইকে আমেরিকানভাবে গ্রিট করলো। ঋষাবও গ্রিট করে কথা বলতে লাগলো। ক্যাথলিন হিয়াকে দেখিয়ে বলল, হাই গাইজ, অহিয়া আমাদের রিশের কাজিন সিস্টার। ক্যাথলিন এর কথায় সবাই তাকালো হিয়ার দিকে, যেন বহু বছর ধরে দেখতে চেয়েছিল। হিয়া সেই চাহনিতে অস্বস্তি হতে লাগলো। অস্বস্তি কমাতে কারণ ছাড়াই একটু হাসলো। বিনিময়ে উপস্থিত সবাইও হাসলো। একটা ছেলে তো না পেরে বলেই দিল, তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল। কেন, আমি কি বিশেষ কেউ? হিয়া ওদের ভাষায় জানতে চাইল। ছেলেটি প্রশ্ন শুনে হেসে পড়ল। অবশ্যই, তুমি জানো না তুমি কত বিশেষ। তোমার জন্য একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে। আবারও সেই একই কথা। হিয়া এবার আর হাসলো না, ভুরু কুঁচকে জানতে চাইল, কে আমার জন্য বদলে গেছে? আমাদের ছেলেটি কথা সম্পূর্ণ করতে পারল না। ঋষভের চোখ পাকানোই। হিয়াকে এ ব্যাপারে বলা নিষেধ, সেটা মনে পড়তে সবাই কথা ঘোরানোর জন্য বলল, আমরা তো মজা করছি। ক্যাট বলেছিল তোমাকে নাকি এমন কিছু বলবে, তুমি চিন্তা করো না, তাই আমরা মজা করে বললাম। বলে একসাথে সবাই হেসে দিল। হিয়ার মোটো বিশ্বাস হলো না এদের কথা। কিছু বলতে যাবে এর আগে মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলেন আরিশ আহমেদ। গমগমে কণ্ঠে আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্ট এ বলেন, প্রিয় অতিথি ও সহকর্মীরা, আজ আমাদের এখানে একটি বিশেষ অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপন করতে এসেছি। আমাদের কোম্পানির নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করতে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমার বড় সন্তান আয়েশ আহমেদ এখন মুনলিট হুইসপার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছে। আয়েশের অসাধারণ নেতৃত্ব, দূরদর্শিতা এবং নিষ্ঠার পরিচয় দেখার প্রত্যাশা করছি এবং আমার আত্মবিশ্বাস যে আয়েশের নেতৃত্বে আমাদের কোম্পানি নতুন উচ্চতায় পৌঁছাবে। মল্লিক হুইসপার সিইও হিসাবে আমরা আয়েশকে স্বাগত জানাই এবং আমরা তাকে সমর্থন দিই। অভিনন্দন। মুহূর্তের মাঝে স্পটলাইট আরিশ থেকে আয়েশের উপর পড়ল। করতালি ও ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তের মাঝে চারপাশ প্রতিধ্বনিত মুখরিত হয়ে উঠল। প্রায় 1.5 মাস পর আয়েশকে দেখল হিয়া। অনেক সুন্দর লাগছে আয়েশকে দেখতে। হিয়া হেসে করতালি দিল। আয়েশের মুখে চিরচেনা গাম্ভীর্য। মাইক্রোফোন হাতে নিয়ে বাবার মতো অ্যাকসেন্টে বলল, প্রিয় সহকর্মী ও বন্ধুরা, আজ আমি এই দায়িত্ব গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। মুনলিট হুইসপার্স আমাদের সবার স্বপ্নের প্রতিফলন, যেখানে আমরা কল্পনা উদ্ভাবনকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এমন একটি পথ তৈরি করতে পারবো যা শুধু কোম্পানির নয়, আমাদের সকলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। চলুন একসাথে যাত্রাকে উজ্জ্বল করে তুলি, একটি চাঁদের আলোয় আলোকিত গল্পের মতো। আপনাদের সমর্থন এবং আস্থা আমার শক্তি। ধন্যবাদ। আয়েশের স্পিচ শেষ হতেই চারপাশ করতালিতে মুখরিত হয়ে উঠল। আয়েশের বাবা আরিশ সন্তোষজনকভাবে হাসলেন। এই দিনের জন্য তিনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। বহু অপেক্ষার পর আজ অবশেষে আয়েশ কোম্পানি দায়িত্ব নিতে রাজি হয়েছে। অবশ্য এর পেছনে বড়সড় একটা কারণ আছে, যেটা আপাতত তিনি এবং তার ওয়াইফ জানেন। আয়েশ এবার পুরোদস্তরভাবে রাজনীতি করতে পারবেন। তিনি রাজনীতিকেই তার সম্বল বানাবেন। আয়েশের নামে সবাই সেলিব্রেশন হিসেবে একসাথে ওয়াইনের গ্লাস টিয়ার্স করলো। আয়েশ প্রাক্তন মেয়র ছিল, আর লস এঞ্জেলসের মুনলিট হুইসপার্সের ওনার হিসাবে অনেক সুনামধন্য মানুষ এসেছে। হিয়া অপেক্ষা করছে আয়েশের জন্য, কিন্তু আয়েশ ফিরেও তাকাচ্ছে না। আচমকা ওর পাশে তখনকার সেই ছেলেটা এসে দাঁড়ালো। হেসে বলল, তুমি কি জানো আয়াস কেন চেঞ্জ হয়েছে? হিয়া ছেলেটার দিকে তাকিয়ে বলল, না। ছেলেটি যেন জানতো হিয়া এমন বলবে। হেসে গ্লাসের ওয়াইনটা শেষ চুমুক দিয়ে ওয়েটারকে একটা গ্লাস দিয়ে দিল। হিয়ার দিকে ফিরে চমৎকার একটা হাসি দিয়ে বলল, জানতে চাও? হ্যাঁ। ছোট্ট করে উত্তর দিল হিয়া। কিন্তু ওর ছোট্ট উত্তরে স্পষ্ট কৌতূহল দেখল ছেলেটি। আবারও ও আগের মতো হেসে বলল, আগে কথা দিতে হবে, তুমি কাউকে বলবে না। কথা দিলাম। হিয়ার উত্তরে হেসে দিল ছেলেটি। আগে নেই বলতে লাগলো, ও একটা মেয়েকে খুব পছন্দ করত, খুব। মেয়েটি
9 বছর বয়স থেকে পছন্দ করত, পরে খুব ডিপলি ভালোবেসে ফেলে। আয়াসের মা আর মেয়েটির মা তাদের বিয়েও ঠিক করেছিল, বাট বলে থেমে গেল ছেলেটি। হিয়া অধৈর্য হয়ে বলল। বাট কি? ছেলেটি আবারও ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দিয়ে বলল। মেয়েটি অন্য কাউকে ভালোবেসে ফেলে। মেয়েটি ছোট ছিল বিধায় আয়াস তাকে নিজের মনের কথা বলেছিল না, সেটাই ওর আফসোস হয়ে গেছিল। মেয়েটি একদম আচমকা অন্য একজনকে ভালোবেসে ফেলে, তাকে বিয়ে করবে বলে আবদার করে তার বাবাকে। তার বাবা মাও রাজি হয়ে গেছিল মেয়েটার কথায়, কিন্তু আয়াস এবারও থেমে গেল ছেলেটি। দেখতে চাইল হিয়া শোনার জন্য কতটা ডেসপারেট। সত্যি সত্যি হিয়া শোনার জন্য ডেসপারেট। ও জানতে চাই হুট করে আয়াসের এভাবে বদলানোর কারণ। আগের হাস্যোজ্জ্বল আয়াস আচমকা এমন হয়ে গেল কেন? ছেলেটি হিয়ার মনের অবস্থা বুঝে আবারও বলল। আয়াস একদম ভেঙে পড়েছিল, হাত কেটে ফেলার জন্য হসপিটালাইজড করানো লেগেছিল। ওকে মাসে মাসে সাইকো আর্টিস্ট দেখানো লাগতো, এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওকে পাগলের মতো কাঁদতেও দেখেছি একটা পিচ্চি মেয়ের জন্য। আস্তে ধীরে আয়াস চেঞ্জ হয়ে গেল, আমাদের সাথে কম কথা বলতে শুরু করলো, একা একা থাকতে লাগলো। এক সময় তো ও আর যোগাযোগই রাখেনি আমাদের সাথে, ইভেন শুধু আমি না, কারো সাথে। আমরা ওর স্কুল ফ্রেন্ড ছিলাম। ওই মেয়েটার জন্য আয়াস হয়ে গেছি জেদি, রাগী, স্বল্পভাষী, গম্ভীর। অথচ ওই মেয়েটা জানেও না আয়াসের করা মানা ওই মেয়েকে নাকি কিছু বলা যাবে না, সে নাকি খুব কষ্ট পাবে। শেষ কথাটাই হেসে বলল ছেলেটি। ওয়াইনের শেষ চুমুক দিয়ে ফের বলল। এই টপ সিক্রেট শুধু আঙ্কেল, আন্টি, ঋষাব, ক্যাথালিন, আমি, তুমি আর ওই যে ওরা দুজন জানে। আঙ্গুল দিয়ে দেখালো ছেলেটি। কথা শেষ করে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল, শুধু রেখে গেল প্রশ্নবিদ্ধ হিয়াকে। ওর খুব খারাপ লাগছে আয়েশের জন্য। বেচারা কতই না কষ্ট পেয়েছে। ও যেমন কষ্ট সহ্য করেছে, আয়েশও তার থেকেও দ্বিগুণ সহ্য করেছে। হিয়া মনে মনে আফসোস করলো মেয়েটার জন্য যে আয়েশকে পেয়েও হারালো। কিন্তু একটা অদ্ভুত বিষয় ওর খুব খারাপ লাগছে আয়েশ কাউকে ভালোবাসে শুনে। কিন্তু আচমকা এমন হওয়ার কারণ ও বুঝলো না। একে তো এতদিন আয়েশ ওর সাথে যোগাযোগ করেনি, তারপর আবার এ কথা বলেনি, আর এখন এই সংবাদ শুনে হিয়ার মন ভীষণভাবে খারাপ হয়ে গেল। ফাংশনের এত জমকালো আয়োজনও হিয়ার মন ঠিক করতে পারল না। ভালো লাগলো না ওর কিছুই। এক কোণে দাঁড়িয়ে থাকলো হিয়ার মা হিমার কিছু পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছে বিধায় সে সেখানে গল্প করছে, আর রোয়েশ রিম্ভি দুটোই খুব সুন্দরভাবে পার্টি এনজয় করছে। এটা দেখে হিয়ার আর ইচ্ছে করলো না ওদের বিরক্ত করতে। হিয়া এক এক করে সবার দিকে তাকালো ও একমাত্র যে চুপ করে দাঁড়িয়ে আছে। আর ভালো লাগছে না হিয়ার। হিমার কাছে যে ওর রুমের কি কার্ড চাইলো। ওদের থাকার ব্যবস্থা এই হোটেলে করা হয়েছে, লাস্ট ফ্লোরে ওরা থাকবে। মা, কি কার্ডটা দাও। মেয়ের কথাই অবাক হয়ে হিমা বলেন। তুমি চলে যাবে নাকি? হ্যাঁ। ছোট্ট করে উত্তর দিল হিয়া। হিমা ভালো করেই মেয়েকে পর্যবেক্ষণ করে বলল। কি হয়েছে, শরীর খারাপ করছে? উদ্বিগ্ন হয়ে বললেন হিমা। মায়ের দুশ্চিন্তা বুঝতে পেরে হিয়া বলল। না, আমার খুব ঘুম পাচ্ছে মা, আমি ঘুমোবো, আর এখানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাচ্ছি। বলে বাকিদের থেকে বিদায় নিতে গেলে হিয়া থামিয়ে বলল। তুমি কেন যাবে? তুমি এখানেই থাকো মা, আমি নিজে চলে যেতে পারবো। সমস্যা নেই, আমি যাচ্ছি মামুনি। হিমার কথাই হিয়া কিছুটা রাগ নিয়ে বলল। না, তুমি যাবে না। কেন যাবে আমার সাথে? আমি নিজেই চলে যেতে পারবো, আমি ছোট নই এখন। হুট করে মেয়ের রাগের কারণ বুঝলেন না হিমা। হিয়ার মুখ ধরে বললেন। কি হয়েছে, এত সামান্য ব্যাপারেই এত রেগে যাচ্ছ কেন? আমার বিরক্ত লাগছে এখানে, আমি একা যাবো ব্যাস। কি কার্ডটা দাও। হিমা সময় নিয়ে হিয়াকে পর্যবেক্ষণ করলেন। হিয়ার রাগের কারণ তার বোধগম্য হলো না। কি কার্ডটা দিয়ে দিলেন হিয়াকে। কি কার্ড পেতে হিয়া গটগট করে বেরিয়ে গেল পার্টি থেকে। 3.5 ঘন্টারও বেশি সময় ও এখানে আছে, অথচ হিয়ার সাথে একটা বারের জন্য আয়াস কথা বলেনি, এমনকি তাকায়ওনি। সম্পূর্ণ পার্টির মানুষের সাথে আয়াসের দুবার করে কথা বলা হয়ে গেছে, কিন্তু তবু হিয়ার সাথে একবারও কথা বলেনি আয়াস। মেজাজ চরম খারাপ হয়ে গেছে ওর। ও কি এমন করেছি ও যে এভাবে ইগনোর করতে হবে? কই, আগে তো কখনো এমন
ইগনোর করেনি। সবাই কি ভালোবেসে তার মতো পাথর হয়ে যায়? সবার ভালোবাসার ধরন আলাদা। কিছু মানুষ ভালোবেসে হিয়ার মতো কান্না করে, এটাই স্বাভাবিক। বরং আয়াসের মতো পাথর হয়ে যাওয়া অস্বাভাবিক। নিজে নিজে বকবক করতে করতে লিফটের দিকে এগোচ্ছে হিয়া। হোটেল এখনও ওপেন হয়নি, বিধায় মানুষের আনাগোনা একদমই নেই। বকবক করতে থাকা হিয়া এক মুহূর্তের জন্য টেরও পেল না যে যাকে নিয়ে এত বকবক করছে সে তার পেছনেই আসছে। কিছুটা যেতেই হিল গাউনে বেঁধে পড়ে গেল হিয়া। সাথে সাথে আর্তনাদ করে উঠল ও। বল গাউন পরনে ছিল বিধায় কিছুটা পিছিয়ে পড়ল গাউনটা। গাউনের উপর দিয়েই পা ধরে ব্যথায় কুকিয়ে উঠল হিয়া। দেখে শুনে হাঁটতে পারো না? এত রাগ কিসের তোমার? আয়াস বলি দ্রুত পায়ে এগিয়ে গেল ফুলয়ে বসে থাকা হিয়ার কাছে। যেই হিয়ার গাউন সরিয়ে পা ধরতে গেলে হিয়া ওর হাতে থাপ্পড় দিয়ে বলল, খবরদার ধরবে না। আয়াস ভুরু কুচকে তাকালো ওর দিকে। হিয়া খুব রেগে গেছে। সেসবের তোয়াক্কা না করি আবার ওর পায়ে হাত দিতে গেলেই বলল, বলেছি না ধরবে না। যাও নিজের পার্টিতে। এখানে কি? ওখানে তো কথাও বলে না আমার সাথে, যেন চেনোই না। এখন আবার কেয়ারিং দেখাতে আসছো কেন? হ্যাঁ, যাও বলছি। বলে আয়াসকে সরিয়ে দিল। হিয়ার রাগ দেখে আয়াস মুচকি হাসলো। তার দূরে থাকা তাহলে কাজে দিচ্ছে। আগে জানলে এই দূরত্বটা আরও মাস চারেক আগে তৈরি করতো ও। হিয়া পেছনে দেওয়াল ধরে দাঁড়াতে চেষ্টা করলো। পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে আবারও পড়ে নিতে গেলেই আয়াস হিয়ার হাত ধরে পড়ে যাওয়া থেকে আটকালো। এক হাঁটু ভাঁজ করে বসলো আয়াস। হিয়াকে আয়াসের বাম উড়োর ওপর বসি রাগে হিসিয়ে বলল, চুপ থাকো, বেশি কথা একদম বলবে না। এত রাগ আসে কোত্থেকে তোমার? ঠোঁটে ঠোঁট চেপে চোখ ছোট করে আয়াসের দিকে তাকালো হিয়া। একে তো ভুল ওর, আবার বকাও সেই দিচ্ছে। ভালো, খুব ভালো। একেই বলে চোরের মায়ের বড় গলা। আয়াস হিয়ার গাউন সরিয়ে হিয়ার পা ধরে হিল খুলে ফেলল। বাম পায়ে ব্যথা পেয়েছে, গোড়ালির কাজটা কিছুটা ফুলে গেছে। আয়াস হিয়াকে বলল, আমাকে শক্ত করে ধরো। বলেই ডান হাতে ও হিয়াকে তুলে নিল আর বাঁ হাতে আলগোছে ধরে রাখলো হিয়ার হিল। হিয়া নির্ভরতার নিঃশ্বাসে আয়েশের ঘাড় জড়িয়ে ধরল, যেন সেই তার আশ্রয়, তার নিরাপদ পৃথিবী। হিয়াকে কোলে নিয়ে লিফটের বোতাম চাপল বাঁ হাত দিয়ে। লিফট ওপেন হতে ভেতরে ঢুকে গেল। হিয়ার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগলো। হৃৎপিণ্ড যেন বক্ষ স্থলে লাফালাফি শুরু করলো। রাগে গজগজ করতে করতে বাড়িতে ঢুকলেন রশিদ আহমেদ। তার পেছনে রুহুল আহমেদ এসেছে। অন্যদিন প্রায় রাত করে আসে তারা, কিন্তু আজ বিকালে বাড়ি দেখে অবাক হলেন তাদের স্ত্রী। কিছু জিজ্ঞাসা করার আগেই উপরে সিঁড়ি বেয়ে উঠলেন রশিদ। চিন্তিত হয়ে তার পেছন পেছন রোকসানা আর রাবিয়া গেলেন। ঋদ্ধ রিধিকে ওষুধ বের করে সবে হাতে দিতে যাচ্ছিল, তার আগে গালে খুব জোরে থাপ্পড় পড়ল। আচমকা আঘাতে টালমাটাল হয়ে ডেস্কের উপর পড়ে গেল ঋদ্ধ। কপালের এক কোণে সামান্য কেটে গেছে ও, সেখান থেকে অল্প রক্ত বের হচ্ছে। রীতি বসা থেকে উঠে ঋদ্ধর কাছে গেল। রশিদ রীতিকে সরিয়ে ঋদ্ধকে টেনে তুলে আবারও এক থাপ্পড় দিলেন গায়ের সমস্ত শক্তি দিয়ে। রীতি নিচে বসে কাঁদতে লাগলো। রশিদ ঋদ্ধর শার্টের কলার চেপে বলেন, কোন সাহসে হিয়াকে ফোন করছো? এই ছেলে শান্তি লাগছে না? না ও ভালো আছে তাতে শান্তি পাচ্ছ না? কি চাও? এই কি চাও? ও তোমাদের জন্য কষ্ট পাক? ও মুভ অন করুক চাও না? না, তোমাকে বলে যাচ্ছে, সেটা তো তুমি চাও না। বলে আরও একটা ঘুষি মারল ঋদ্ধকে। এতক্ষণ পর সবাই রশিদ আহমেদের রাগের কারণ বুঝতে পারল। রুহুল অফিস থেকে জিজ্ঞাসা করছিল, কিন্তু রশিদ কিছু জানে না। রশিদ হুঙ্কার ছেড়ে বললেন, এরপর থেকে তোমরা কেউ যদি হিয়ার সাথে যোগাযোগ করার সামান্যতম চেষ্টা করো, তোমার এই নাজায়েজ বাচ্চা সহজ জীবিত দাফন করবো তোমাদের। বলে ঘর ছাড়লেন রশিদ। পেছন পেছন এক এক করে সবই বেরিয়ে গেল, শুধু নিধি থেকে গেল। কান্নারত রিধিকে দেখতে লাগলো। একসময় বলেই দিল, এমন না করলেও পারতি। ভালোবেসে যে সব সময় পেতে হবে এমন তো কিছু নেই। নীরবের দিব্যি ভালোবেসে বাঁচা যায়। ভালোবেসে এই সমাজ, এই পরিবারের চিন্তা করিস নি তোরা, একবারও ভাবিস নি সত্যি প্রকাশ হলে ঠিক কী হতে পারে। শুধুমাত্র তোদের জন্য এই পরিবারটার সুখ হারিয়ে গেছে। এত মানুষের অভিশাপ নিয়ে কি তোরা ভালো থাকতে পারবি? যে পরিবারের পরোয়ানা না করেই বিয়ে করেছিলি, ভেবেছিলি তাদের ছাড়া ঠিকই থাকতে পারবি? আদৌ পারছিস তাদের ছাড়া থাকতে?
না চাইতেও তাদের পরোয়ানাটাই তোদের করতে হয়েছে, যাদের পরোয়ানা তোরা করতে চাসনি। বলে ধীর পায়ে ঘর ছাড়ল নিধি। ঋদ্ধ ফ্লোরে বসে থাকা রিধিকে তুলে বিছানায় বসালো। রিধি তখনও ফুপি কেঁদে যাচ্ছে। শুরু থেকে ঋদ্ধ চুপ, একটা টু শব্দ করেনি। রিধির মাথা বক্ষে চেপে ধরে শান্ত হতে বলল। নিজের ক্ষত স্থানে চেপে ধরল যেন রক্ত না পড়ে। আশ্রমে দরজা খুলে হিয়াকে বেডে বসালো। হিয়ার লাগেজ থেকে একটা হুডি আর প্লাজো জিন্স বের করে দিয়ে বলল, চেঞ্জ করো, আমি দরজা বাইরে থেকে লক করে দিচ্ছি। বলেই রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে কল লাগালো একজনের ফোনে। কল রিসিভ হতেই গম্ভীরভাবে ইংলিশে আয়াস বলল, হট ওয়াটার ব্যাগ আর কিছু পেন কিলার নিয়ে সিলভার ভেইলের রুম নম্বর 002 আসেন ফাস্ট। বলেই কল কেটে দিল আয়াস। নিজের গায়ের ব্ল্যাক ব্লেজার খুলে সোফায় রাখলো। গলার কাছে কালো শার্টের দুটো বোতাম খুলে ফেল। কিছু সময়ের ভেতরেই রুমের বেল বেজে উঠল। আর যে জিনিসগুলো রিসিভ করলো, ট্রের হাতে দরজা নক করে বলল, আমি আসবো, হয়েছে তোমার? হ্যাঁ। ছোট্ট করে বলল হিয়া। আয়াস যে সোজা হিয়ার পায়ের কাছে হাঁটু ভেঙে বসে ওর পা হাতে নিল। হট ওয়াটার ব্যাগ পায়ে চেপে ধরলো। ব্যথা পাওয়ার জায়গায় গরম অনুভূত হতেই মৃদু চিৎকার করলো। আর সেদিকে খেয়াল না করেই বলল, ঋদ্ধ কি বলছিল তোমাকে? হিয়া তাকালো আয়াসের দিকে, চোখ ছোট ছোট করে বলল, তোমার কি তাতে? যা ইচ্ছে বলুক, তোমাকে কেন জানাবো আমি? কেন জানাবে সেটা না হয় ভবিষ্যতে বুঝো, এখন ফটোফট বলে ফেলো। হিয়ার পায়ে হট ওয়াটার ব্যাগটা ভালোভাবে চেপে আয়াস বলল। মুখ ভার করে হিয়া বলল, মাফ চাইছিল। মাফ করেছো? আয়াস তাকিয়ে বলল। হিয়া বাইরে তাকিয়ে বলল, না, আমি ক্ষমা করব না। ভালোবাসলেই কি ক্ষমা করতে হয়? যে আঘাত আমার রুহ অবধি পৌঁছেছে, সে আঘাতের কোনো ক্ষমা নেই। ওরা প্রতারণা করেছে আমার সাথে, প্রতারণার কোনো ক্ষমা হয় না। হিয়ার অন্যমনস্ক হয়ে বলা কথাই আয়াস বুঝল। এ ব্যাপারে কথা বলা আর উচিত হবে না। আচমকা হিয়াকে কোলে তুলে বেডরুম থেকে বাইরে নিয়ে আসলো। বাইরের বারান্দার কাছে রাখা টেবিলটার উপর বসালো হিয়াকে। আয়াস যে পাশে রাখা ফ্রিজ থেকে নুডলস বের করে একটা বলে রাখলো। আগে কফি মেকারে গরম পানি হতে দিয়েছিল বলে নুডলস সহ সব উপকরণ এক এক করে দিয়ে গরম পানি দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হিয়ার মুখের সামনে নিয়ে ধরতে হিয়া কিছু না বলে খেয়ে নিল। টেবিলে বসাই এই প্রথম হিয়া আয়াসের সমান সমান হলো। আয়াস এক এক করে সম্পূর্ণ নুডলস হিয়াকে খাইয়ে মেডিসিন দিল। হিয়া কথা ছাড়াই খেয়ে নিল। বরাবরই আয়াসের ছোট ছোট কেয়ারিংগুলো হিয়ার খুব ভালো লাগে। অবশ্য এই কেয়ারিংগুলো এখন খুব তীব্র হয়েছে। আচমকা বাইরে খুব বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখে হিয়া আয়াসকে বলল, এস আমাকে প্লিজ নিয়ে যাও। কোথায়? ভুরুকুচকে জানতে চাইল আয়াস। হিয়া চোখ সরিয়ে কাছের দিকে তাকিয়ে বাইরের বৃষ্টি দেখিয়ে বলল, ওখানে। আর ইউ ক্রেজি? মাথা ঠিক আছে তোমার? রাতের প্রায় 2:30 বাজে, এখন বৃষ্টিতে ভিজবে? অবাক হয়ে বলল আয়াস। হিয়া আগে নাই ছটফট করে বলল, তো কি হয়েছে? প্লিজ চলো, প্লিজ ইম্পসিবল। প্লিজ অ্যাশ। হিয়া করুণ চোখে তাকিয়ে বলল। আয়াস সেসবে তোয়াক্কা না করে এসে ওকে কোলে নিয়ে রুমে যেতে লাগলো। হিয়া আয়াসের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যাব না এখন। অ্যাশ প্লিজ নিয়ে চলো। আয়াস হিয়াকে নিয়ে বিছানায় শুয়ে দিল, কিন্তু হিয়া তখনও আয়াসকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখলো। আয়াস ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হিয়া কাকার মতো ধরে রাখাই ও ছাড়াতে পারল না। না পেরে বলল, তোমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, ভুলে যেও না। হিয়া সেভাবে ধরে বলল, তোমার মনে আছে? এটা তোমার আমার থেকে বেশি মনে রাখা উচিত। ছাড়াতে ছাড়াতে আয়াস বলল। হিয়া করুণ সুরে বলল, প্লিজ চলো না, আমি একটু ভিজবো, জাস্ট একটু। বলেছি না? না কেন কথা শুনছো না? যেতে ইচ্ছে লাগলে নিচে যাও। রাগী কণ্ঠে বলল আয়াস। হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, নিজে যেতে পারলে কখনোই তোমাকে বলতাম না, কখন চলে যেতাম। সেটা আমি হারে হারে জানি। দাঁতে দাঁত চেপে বলল আয়াস। ওর কথাই হিয়া বলল, প্লিজ অ্যাশ, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও, প্লিজ নিয়ে যাও। না পেরে আয়াস কোলে করে চলো খোলা বারান্দার দিকে। কাছে দরজার লক খুলে বের হলো ছাদ বারান্দায়। হিয়াকে নিয়ে বসলো কংক্রিটের ও কাছের তৈরি রেলিংয়ে। বসি আয়াস নিজের দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হিয়ার কোমর। হিয়া শুরুর দিকে আয়াসের বাহু ধরল, পরে ছেড়ে দেয়। আয়াসের বাহু ছেড়ে আকাশে পানে তাকিয়ে দুহাত শূন্য তুলে বৃষ্টি উপভোগ করতে লাগলো।
একসময় প্রশান্তিতে অক্ষিজোড়া বন্ধ করে ফেল। আশনি নিমেষ তাকিয়ে রইল বৃষ্টি বিলাস করা হিয়ার দিকে। নিজেও আকাশ পানে চেয়ে মনে মনে বলল, কোন এক উত্তরী হাওয়া বইতে থাকা হিমশীতল সন্ধ্যায় বুক ভারী হয়ে উঠেছিল, চোখের পাতা কেঁপে উঠেছিল কি যেন এক বেদনায়। একটা উত্তরহীন প্রশ্ন হৃদয়ের এফোর ওফোর ছিদ্র করে চলে গেছিল। ও আমায় ভালোবাসলো না কেন? আমি কি ভালোবাসার মতো মানুষ না? আমাকে বুঝি ভালোবাসা যায় না? আবারও হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার কাছে করো সকল অভিযোগ আমি আজ এই মুহূর্তে তুলে নিলাম। শুক্রিয়া তার হৃদয় একটু হলে আমার জন্য অনুভূতি দেওয়ার জন্য। শুক্রিয়া তাকে আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। শুক্রিয়া বলে মাথা নত করে ফের বলল, শুনছো তোমরা? ও আমাকে মনে করে। শুনছে মুষলধারার বৃষ্টি, ও আমাকে মিস করে। আর কখনো যেন তোমাদের এই বাড়ির চৌখটে না দেখি। আমরা কেউ মরে গেলেও যেন এই চৌখটে পা না দাও। আজ এই মুহূর্ত থেকে আমি রশিদ আহমেদ তোমাকে ত্যায্য পুত্র করলাম। আমার এখন শুধু একটা মাত্র ছেলে। রশিদ আহমেদের বলা কথায় ঋদ্ধ কোনো টু শব্দ করল না। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে ও আর রিধি। রিধির খুব শরীর খারাপ, ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। কোনোভাবে ঋদ্ধর উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে একাধারে কেঁদে যাচ্ছে ও। ভাইজান, মেয়েটা এখন অসুস্থ, দয়া করে এই অবস্থায় ওকে বের করে দিবেন না। রাবিয়ার কথায় গর্জে উঠলেন রুহুল আহমেদ। স্ত্রীকে নিজের দিকে ফিরিয়ে বলেন, এত কিছু দরদ এই মেয়ের উপর তোমার? বিয়ে করে বাচ্চা নেওয়ার সময় জানিয়েছিলে তোমাকে। এত কিসের দরদ? তোমার শুধু একটা মেয়ে আছে, নিধি। শুধু নিধি আছে। আমার আর কোনো সন্তান নেই। একটা মেয়ে ছিল, ও মারা গেছে। যেহেতু আমার নিধি ছাড়া কোনো সন্তান নেই, তাই তোমারও নেই। স্বামীর কথাই কেঁদে রাবিয়া বলেন, আমার নারী ছেঁড়া ধন ও, আমার প্রথম সন্তান। 9 মাস গর্ভে ধরেছি আমি ওকে, নিজের হাতে বড় করেছি। দয়া করুন, এমন বলবেন না। দয়া করে এখন বের করে দিবেন না। চুপ করো বলছি। তোমার কথা শুনে ওদের এতদিন এ বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, আর নয়। মেয়ের প্রতি দরদ দেখাতে চাইলে আমাকে তালাক দিয়ে চলে যাও মেয়ের কাছে। খেপে বললেন রুহুল। রাবিয়া আতকে বললেন, রিধির আব্বু? খবরদার ওই মেয়ের আব্বু ডাকবে না, ঘৃণা লাগে আমার। আমার এক কথা, ওই মেয়ের সাথে যে সম্পর্ক রাখবে সে কোনো মতে আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না। নেদি, তোমার মায়ের মতো ইচ্ছে থাকলে তুমিও চলে যাও। বলে চলে গেলেন রুহুল। নিধি করুণ চোখে গেটের বাইরে থাকা বড় বোন আর ভাইকে দেখতে লাগলেন। রাবিয়া আকুতি ভরা কণ্ঠে রশিদের দিকে তাকাতেই রশিদ বলেন, এই জানোয়াররা যেখানে থাকবে সেখানে আমরা থাকবো না। বলে তিনিও চলে গেলেন। রাবিয়া হু হু করে কেঁদে ফেলেন। হৃদির দিকে তাকালেন তিনি। হৃদি অনেক শুকিয়ে গেছে। যে কেউ দেখলে বলবে এ মেয়ে চরম পর্যায়ে অসুস্থ। চোখ দেবে গেছে, গায়ের রং একদম চাপা হয়ে গেছে। বৃদ্ধ উপস্থিত সবাইকে দেখে বলল, আম্মু ভালো থেকো, আর আমাদের জন্য নিজেদের ভেতর কোনো ঝামেলা করো না। আমাদের ক্ষমা করে দোয়া করো। আমি তো মা, আমি মা। আমার কাছে সন্তানের সকল অপরাধ তুচ্ছ। আমি মা, আমি তো সন্তানের প্রতি কঠিন হৃদয়ের হতে পারবো না। আমি পাষাণ হতে পারবো না। ও আমার সন্তান, আমার নারী ছেঁড়া ধন। আমি বুকে করে মানুষ করেছি ওকে। একের পর এক বিলাপ করে কাঁদতে লাগলেন রাবিয়া। নিধি এসে ফ্লোরে পড়ে থাকা মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই বোনের সাথে তার এই জীবন কেটেছে। শুধু নীরব দর্শক হয়ে তাকিয়ে রইলেন রোকসানা। ছেলের প্রতি তিনিও দুর্বল, তবুও স্বামী বিপরীতে কথা বললেন না। পাপকে পাপ বলার সাহস সবার থাকতে হয়। সন্তান হোক বা না হোক, পাপকে ক্ষমা করতে নেই। নিউ ইয়র্ক থেকে হিয়ারা এসেছে আজ 5 দিন, আর এই 5 দিন ভয়াবহ জ্বর ছিল হিয়ার। অবশ্য নিউ ইয়র্ক থেকে হিয়া জ্বর নিয়ে লস এঞ্জেলসে ফিরেছে। আজ কিছুটা কম জ্বর ওর। সকাল সকাল ঘুম ভাঙল অ্যাম্বুলেন্সের আওয়াজে। শোয়া থেকে ধরফড়ি উঠল। আওয়াজটা পাশ থেকে আসছে। ও উঠে দাঁড়ালো। বেড থেকে ব্যথা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলল ওর বেলকনিতে। যে দেখলো রিনভিতের বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকছে। নানু কিছু হলো কিনা চিন্তা করতেই মুহূর্তের মাঝে পায়ের ব্যথা, গায়ের জ্বর সব ভুলে এক ছুটে বেরিয়ে গেল। গেটের কাছে যেয়ে দেখতেই স্ট্রেচারে রক্তাক্ত ঋষভকে থমকে দাঁড়ালো হিয়া। ইএমটি ঋষভের হাত চেপে ধরে আছে, রক্ত যেন বের না হয়। রিনভি কান্নাকাটি করছে। ওকে রোয়াস জড়িয়ে ধরে বাইরে নিয়ে আসছে। রিকা থেকে শুরু করে হিমা অবধি কাছে। খুব দ্রুততার সাথে ঋষভকে নিয়ে গেল
পরপর বাড়ি থেকে গাড়ি বের হলো। হিয়া তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। রুয়াসকে আয়াস চলে যাওয়ার পর গাড়ি কিনে দেওয়া হয়েছে। আগে ছিল ওর গাড়ি, বারবার অ্যাক্সিডেন্ট করতে বিধায় গাড়ি কেড়ে নেওয়া হয়েছিল। ওকে গাড়ি বের করতে দেখে সেদিকে ছুটল হিয়া। ও আর রিনভি পরপর গাড়িতে উঠল। রিনভি তখনও কাঁদছে। রুয়াস ওকে সান্ত্বনা দিয়ে বলল, রিস ব্রো, এর কিছু হবে না। রিনভি তবুও থামল না। হিয়ারও ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদল না। রিনভিকে জড়িয়ে বলল, ভাই এমন করলো কেন রিন? আমি জানি না। ওর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ভাই রক্তাক্ত হয়ে বেডের উপরে পড়ে আছে। কাঁদতে কাঁদতে বলল রিনভি। হিয়া ওকে দুহাতে জড়িয়ে ধরে রাখলো। অ্যাপার্টমেন্টে পৌঁছালো ঋদ্ধরা। এই অ্যাপার্টমেন্টে নিজের টাকা দিয়ে কিনেছিল। ঋদ্ধ দীর্ঘশ্বাস ফেলে রিদিকে মেডিসিন দিয়ে শুয়ে দিল। খুব কেঁদেছে ও। রিদি ঘুমিয়ে পড়লে ঋদ্ধর হাত ধরে বলল, মাফ করো, আমি তোমাকে ভালো রাখতে পারছি না, মানসিক শান্তি দিতে পারছি না। কথা দিয়েছিলাম যে পরিস্থিতিই হোক না কেন আমি কখনো তোমাকে একা ছাড়বো না, সব সময় তোমার পাশে থাকবো। রিদির গায়ে ব্ল্যাঙ্কেটটা ভালো করে দিয়ে ও উঠে বাইরে এসে আকাশপানে তাকালো। তারা ঝলমল করছে। সে তাকিয়ে থেকে বলল, অপরাধী আমরা, পাপী আমরা, তাই সবার থেকে দূরে থাকাই ভালো। হয়তো এটাই প্রায়শ্চিত্ত। জানি জীবনে প্রায়শ্চিত্ত করলেও আমরা ক্ষমা পাবো না, তবুও চাইবো সবাই ক্ষমা করে দিক। ইয়া আল্লাহ, ভালোবাসা তো তোমার তরফ থেকে আসে, আমার তো ভালোবাসার উপর কোনো হাত নেই। এই হৃদয় তো কখনো আমার কথা শুনেনি, আমার কি দোষ বলো? এই হৃদয়, এই তাকদির সব তো তোমার লেখা। এখানে তোমার হাত, আমার হাত কি? আমি শুধু ভালোবেসেছি, আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু বাস্তবতা অন্য কিছু। আমার মাধ্যমে কেউ খুব কষ্ট পেয়েছে, সে শেষ হয়ে যাবে জেনেও তার প্রতি আমার মন গলেনি। কষ্ট দিয়ে ফেলেছি, এর হয়তো ক্ষমা নেই। আচমকা ঋদ্ধর গায়ে হাত রাখলো রিধি। চমকে তাকালো ঋদ্ধ রিধিকে ধরে বলল, তুমি এখানে আসলে কেন? শরীর খারাপ করছে? না, আমি এখন ঠিক আছি। বলে ঋদ্ধকে ধরে ওর পাশে দাঁড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, জানো ঋদ্ধ, একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু কি? একটা মেয়ে। দেখবে একটা মেয়ের সংসার একটা মেয়েই ভাঙে, একটা মেয়ের ভালোবাসা একটা মেয়েই কেড়ে নেয়। আমিও তাই করলাম, কেড়ে নিলাম তোমাকে। খুব বড় গুনাহ করে ফেলেছি। আমি কারোর হৃদয়ে গভীর ক্ষত দিয়েছি, যার ক্ষমা হয় না। বিশ্বাস করো, আমার পাপের সাজা হিসাবে যদি আমাকে মৃত্যুও দেওয়া হয় তাও আমি রাজি। মুনলিট উইসপার্স হসপিটালের করিডোরে বসে আছে সবাই। কিছুক্ষণ আগে আজ নিউ ইয়র্ক থেকে ছুটে এসেছে। ঋষভ এখন ভালো আছে, কিন্তু ওর জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তখন সবার সাথে দেখা করতে দেবে। হেয়ার খুব খারাপ লাগছে, কেমন মাথা ঘুরছে, আর হসপিটালে বসে থাকতে তো আরও ভালো লাগছে না। নার্স বেরিয়ে জানালেন পেশেন্টের জ্ঞান ফিরেছে। হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো সবাই। হিয়ারা তখনও বসা, ভেতরে গেল না, ওদের মানা করা হয়েছে। হিয়া রিনভি ঘাড়ে মাথা রাখতেই যাবে, আচমকা দেখলো একটা মেয়ে হুড়মুড়িয়ে কেবিনে ঢুকলো। পরপর একটা লোক ও মহিলা পেছন পেছন কেবিনে ঢুকলো। রুয়াস, রিনভি, হিয়া তিনজনই হাঁ হয়ে তাকালো। আচমকা ভেতর থেকে কান্নার আওয়াজ পেতেই ওরা তিনজনই হুড়মুড়িয়ে ভেতরে গেল। যেই হতভম্ব হয়ে গেল ওরা। শুধু যে ওরা তা না, আশবাদে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে ঋষভের দিকে। এমনকি বয়স্ক হারুন মাহমুদও বাদ পড়েনি। ঋষভকে জড়িয়ে ধরে একটা মেয়ে কাঁদছে। সম্পূর্ণ কেবিন জুড়ে শুধু কান্নার আওয়াজ। হিয়া, রুয়াস, রিনভি তো ওরা তো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। কেবিনে দাঁড়িয়ে আছে সবাই। হিয়া আয়াসের পাশে দাঁড়িয়ে আছে। ঋষভ আত্মহত্যা করতে গিয়েছিল এই মেয়ের জন্য। এই মেয়েকে কোনোভাবেই ঋষভের সাথে মেয়েটির বিয়ে দিবে না মেয়েটির পরিবার। এটা নিয়ে ঝামেলা করেই হাত কেটেছে ঋষভ। সব শুনে রাগে ফেটে বলেন ঋষভের বাবা হারিস। রেগে বলেন, এর জন্য সুইসাইড করতে গেছিলে? এই ছেলে, কথা বলো, আমার ছেলে হয়ে এমন কাপুরুষের মতো কাজ কিভাবে করলে? আমি তোমার মাকে লন্ডন থেকে তুলে এনেছিলাম, সবার সামনে থেকে নিয়ে এসেছিলাম। লজ্জা করে না তোমার? কি লজ্জাজনক কাজ করেছো তুমি। হারিসের কথা শুনে হিয়ারা তিনজনই অবাক হলো। রিনভি এই প্রথম এই ব্যাপারে কথা শুনল। হারুন মাহমুদ একইভাবে রেগে বললেন, তুমি তো আমার মান সম্মান নষ্ট করে ফেলছো। একটা মেয়েকে পছন্দ করে সুইসাইড করতে গেছিলে, তুমি যে ওর বাবা মার থেকে তুলে আনবে তা নয়, তুমি সুইসাইড করেছো। এবার সত্যি সত্যি লজ্জা লাগলো ঋষভের। ওর মাথা তখন কাজ করছিল না। ও কখনোই নাচকে অন্য কারোর পাশে দেখতে পারবে না।
আচমকা মেয়েটির মা মেয়েটির হাত টেনে বলল, নাজ হাতি অর্থক ইয়েতের। মেয়েটাও মহিলার হাত ঝাড়া দিয়ে বলল, হ্যাইর বিং হিজবির ইয়েরে গীত মেয়ে যেইম রিসাওলা কালা জাগিম কোনো সে বি উইরুম। মেয়েটির কথায় বিরক্ত হয়ে মধ্যবয়স্ক লোকটি ঝাড়ি দিয়ে বলেন। এবার ভারী মেজাজ খারাপ হলো হিয়ার। ওরা যে কী নিয়ে কথা বলছে তা ও বুঝতে পারছে না। বিরক্ত হয়ে কিছু বলার আগে আয়েশা ওর মুখ চেপে ধরে বলল, চুপ, এখন কিছু বলবে না। হিয়া আয়েশার হাতে হালকা আঘাত করে ছাড়াতে চাইল নিজেকে, কিন্তু এইটুকু মারে আয়েশা কিছুই হলো না। কিন্তু পাশ থেকে হিয়ার কথা রিনভি বলে দিল। আমেরিকান অ্যাকসেন্টে বলল, এক্সকিউজ মি আঙ্কেল আন্টি, দয়া করে আপনার ইংরেজি কথা বলবেন, আমরা আসলে কিছু বুঝতে পারছি না। সাথে সাথে রুয়াস ওর মুখ চেপে ধরল। দুভাই দুজনকে মুখ চেপে ধরে রাখলো। রিনভির কথায় নাজ নামের মেয়েটির বাবা মা তাকালো ওর দিকে। সেদিকে রুয়াস দাঁত কেলিয়ে হাসলো। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মেয়েটির মা এবার ইংরেজিতে বললেন, অনেক হয়েছে নাজ, আর না, চলো, আমি কখনোই এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিব না। আমি কোথাও যাব না, আমি ঋষভকেই বিয়ে করব, আমি ভালোবাসি ওকে। নাজ নামের মেয়েটি চেঁচিয়ে বলল। পাশে থাকা নাজের বাবা নাজের হাত ধরে টানতে টানতে বললেন, অনেক শুনেছি তোমার কথা, আর নয়, আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই তোমার বিয়ে হবে, চলো। বাবার কথাই নাজ বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে। আচমকা নাজের হাত আরিশ ধরল। রাগী চোখে আরিশের দিকে তাকালেন নাজের বাবা। রেগে বলেন, হেই মি, হাত ছাড়োনোর। আমি হাত ছাড়বো না। আরিশও রেগে বললেন। হিয়া আর রিনভি দুজনে চুপ করে দাঁড়িয়ে দেখল। পরিস্থিতি মোটো ভালো দিকে যাচ্ছে না। নাজের বাবা এবার নাজের হাত ধরে বললেন, আমার মেয়েকে আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব, এখানে আপনার কি? আরিশও দাঁতে দাঁত পিষে বলেন, আপনার মেয়ের সাথে আমাদের ছেলে জড়িয়ে আছে, দুজন ভালোবাসে একে অপরকে। আপনি চাইলেও ওকে নিয়ে যেতে পারবেন না। ও এখন আমাদের ছেলের সাথে সারা জীবন কাটাতে চায়, সুতরাং আপনারা চাইলেও কেউ ওকে নিয়ে যেতে পারবেন না। ও এখন আমাদের। রাগে নাজের বাবা আরিশের কলার চেপে ধরতে গেলেই আয়াস রাগী চেহারা নিয়ে হাজির হয় তার সামনে। যে হাত দিয়ে আরিশের কলা ধরতে যাচ্ছিল সেই হাত আয়াস শক্ত করে চেপে ধরে বলল, হাতটা ভেবেচিন্তে উঠাবেন। দেখা গেল ওর কখনো হাতটা অক্ষত পেলেন না। আয়াসের রাগী চেহারায় নাজের মা ভয় পেল, নাজের বাবা একদমই ভয় পেলেন না। রুয়েশ যে ওর ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নাজের বাবাকে বলেন, এই বুড়ো বয়সে এত তেজ স্বাস্থ্যের জন্য ভালো নয় আঙ্কেল। আরিশ আহমেদের শরীরে দাঁড়িয়ে আরিশ আহমেদের হসপিটালে দাঁড়িয়ে তারই গলা চেপে ধরছেন। নিজের কথা নাই ভাবছেন, অন্তত আন্টির কথা তো ভাবতেন। আপনি মারা গেলে ওনার কি হবে? রুয়াশের বলা আরিশ আহমেদ নামটা শুনেই অনেকটা দমে গেলেন নাজের বাবা। আরিশ আহমেদ নামটা তিনি এর আগেও বহুবার শুনেছে। সম্পূর্ণ আমেরিকায় এই একমাত্র মুসলিম ছিলেন যিনি মেয়র হয়েছিলেন। সম্পূর্ণ লস এঞ্জেলস এই লোককে পছন্দ করেন। কোনো একটা নির্দিষ্ট কারণে কয়েক বছর ইলেকশনে তিনি দাঁড়ান নাই, না হলে এইবারও মেয়র তিনিই থাকতেন। এবার অনেকটা ভয় পেলেন নাজের বাবা। কারকলা চেপে ধরতে যাচ্ছিলেন ভেবেই একটা শুকনো ঢোক গিললেন। সামনে রেগে থাকা তিনজন পুরুষকে দেখে আর কিছু বলেন না। ঋষভের বাবা হারিশ নাজের দিকে তাকিয়ে বলেন, তোমার নাম কি? নাজ ধীর কণ্ঠে বলল, আমার নাম আরেচেতুল নাজ। ন্যাশনালিটি? গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন হারিশ। নাজেরও এবার ভয় লাগছে। ও শুধু ঋষভ সম্পর্কে জানে, ওর ফ্যামিলি বা অন্য কেউ সম্পর্কে কখনো জানতে চায়নি। এখনও সব শুনে ভয় লাগছে নাজের। ও কোনোভাবে বলল, আমেরিকা। দেখে তো মনে হচ্ছে না। জি, তুর্কিশ আমেরিকান। মুসলিম? জি। এবার হারিশ সবার দিকে তাকিয়ে আবারও নাজের দিকে তাকিয়ে বলেন, আমি তোমাকে এখন একটা প্রশ্ন করব, তার উত্তর দেবে। ভেবে চিনতে বলো, হ্যাঁ বললে না বলার সুযোগ পাবে না। নাজ শুকনো ঢোক গিলে বলল, জি। ঋষভকে এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবে? দেখো, ঋষভের বাপ দাদার অঢেল সম্পদ আছে, ঋষভে কখনো কাজ করার প্রয়োজন পড়বে না। তবুও বলছি, ও কিন্তু বেকার। তোমার উচিত হবে বাপ দাদা না দেখে ছেলেকে দেখা। এখন ভেবে বলো, তুমি কি ঋষভকে বিয়ে করবে?
নাজ 1 সেকেন্ডও সময় ব্যয় না করে বলল, এখানে ভাবার কিছু নেই আঙ্কেল। আমি এখন এই মুহূর্তে ঋষভকে বিয়ে করতে রাজি। নাজ, চেঁচিয়ে বললেন নাজের বাবা। সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না নাজ। হারিস হেসে আরিশকে জানালেন, আরিশ, কাজের ব্যবস্থা করো, এক্ষুনি ওদের বিয়ে হবে। নাজের বাবা রেগে বললেন, নাজ তুমি এই ছেলেকে বিয়ে করলে আমি তোমাকে ত্যায্য করব। ঋষভকে পাওয়ার জন্য আমি ত্যায্য হতে রাজি আছি। রাগে সেই মুহূর্তে বেরিয়ে গেল নাজের বাবা মা। হারিস নাজের দিকে তাকিয়ে বলেন, আমি এই মুহূর্তে তোমাদের বিয়ে দিতে চাই, রাজি আছো? জি। ছোট উত্তর দিল নাজ। সাথে সাথে হারিস হিয়ার বাবা রাশিদকে বললেন, রাশেদ, কাজের ব্যবস্থা করো, এক্ষুনি এই মুহূর্তে ওদের বিয়ে হবে। হিয়া রিনভি হা হয়ে দাঁড়িয়ে আছে। ওদের যেন বিশ্বাসই হচ্ছে না ঋষভ আর নাজে বিয়ে হয়ে গেছে। হিয়ার খুব খারাপ লাগছে, বিদায় ও বাড়ি চলে এসেছে। বাকি সবে এখন ঋষভদের বাড়ি আছে। হিয়াও থাকতে চেয়েছিল কিন্তু পারল না। নিজের বেডে এসে শুতেই সব ক্লান্তি যেন আরও বেশি করে ভর করেছে ওর উপর। আচমকা হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসলো। হিয়া নোটিফিকেশনে ঢুকতে দেখলো আননোন নাম্বার থেকে একটা ভিডিও এসেছে। হিয়া ভিডিওটা ওপেন করতে স্তব্ধ হয়ে গেল। হসপিটালের বেডে শুয়ে আছে আয়াস। ছটফট করছে, কান্নাকাটি চেঁচামেচি করছে। ওকে অনেকে ধরে রেখে শান্ত করার চেষ্টা করছে। সেখানে ঋষভও আসছে। আয়াস চিৎকার করে বলছিল, ওকে আমি অন্য কারো পাশে মানতে পারবো না মাও, প্লিজ এনে দাও ওকে, আমাকে এনে দাও। আমি বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আজ এতটাই করুণ সুরে কথাগুলো বলছিল যে হিয়ার নিজেরই চোখে অশ্রু জমা বেঁধেছে। অসম্ভব খারাপ লাগছে হিয়ার। ঋদ্ধকে না পেয়ে ও এভাবে ছটফট করেছিল, কান্নাকাটি করেছিল। তবুও আয়েশের মতো ও এত ছটফট, এত পাগলামি করেনি। মুহূর্তের মাঝে আরও একটা মেসেজ আসলো। সেখানে ইংরেজিতে লেখা, আয়েশের হসপিটালাইজড হওয়ার দ্বিতীয় দিনে একটা ভিডিও এটা। অবাক হলো হিয়া। কে এই লোক যে ওকে এত কিছু জানাচ্ছে? হিয়া মুহূর্তের মাঝেই কল করলো ওই নাম্বারে। কল করার কিছু সেকেন্ডের মাঝেই ও পাশ থেকে কল রিসিভ হতেই হিয়া বলল, কে আপনি? আমাকে এত দ্রুত বললে হবে? হেয়ালিপূর্ণভাবে বলল ও পাশের লোকটা। হিয়া আবারও বলল, কে আপনি? আর এই ভিডিও আমায় কেন দিলেন? তুমি খুবই বোকা হিয়া, খুবই অবুঝ। তোমার জায়গা অন্য কেউ হলে এতদিনে সব বুঝে ফেলতো। এবার আর কথার ভেতর হিয়ালি শোনা গেল না লোকটির আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে এ লোকটা আমেরিকান আর বয়সও অনেক কম। হিয়া আবারও বলল, আপনি আমার নাম জানেন কি করে? তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি কার জন্য কষ্ট পাচ্ছ, তোমার জন্য কে কষ্ট পাচ্ছে, সব। শুধু মনে রেখো, এক সময় আমাকে ধন্যবাদ দিবে তুমি। আবারও কথাই হিয়ালি শোনা গেল লোকটার। হিয়া অবাক হয়ে বলল, আমার জন্য কে কষ্ট পেয়েছে? সেটা যে তোমাকে খুঁজে বের করতে হবে, তার যে কঠোর নিষেধাজ্ঞা তোমাকে জানানো যাবে না। এমন হিয়ালি কথাই হিয়ার এবার রাগ হলো। তবুও রাগ না দেখিয়ে জানতে চাইল, আপনি হেয়ালি না করে প্লিজ বলুন, আমার জন্য কে পরিবর্তন হয়েছে, কে কষ্ট পেয়েছে? হুম, সেটা তো বলা যাবে না। শুধু মনে রেখো, আমার কথা কাউকে বলবে না, বললে কখনোই জানতে পারবে না সে কে। বলে ফোন কেটে দিল লোকটি। হিয়া অনেকবার চেষ্টা করলো কল করার, কিন্তু আর কল কানেক্ট হচ্ছে না। নাম্বারটা চেক করতে দেখলো সব প্রাইভেট। না নাম দেখা যাচ্ছে না, না ছবি। অসম্ভব রাগ লাগছে ওর। ফোনটা ছুঁড়ে ফেলো বেডের কর্নারে। আয়েশের কথা মনে করতে হিয়ার বিরক্তি ভরা হৃদয় মুহূর্তের মাঝে খারাপ হয়ে গেল। বেচারা আয়েশ কত না কষ্ট পেয়েছে, আর ও কি না কিছু না জেনে ওকে রুট বলেছে। ঋষভের বিয়ে আগেই হয়ে গেছে বিধায় শুধু মানুষকে জানানোর জন্য আয়োজন করা হয়েছে। ছেলে বিয়েতে রিকা তার মা বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু তারা কেউ যোগাযোগ করেনি। রিকা ছিল খ্রিস্টান পরিবারের মেয়ে। মুসলিম ছেলের সাথে বিয়ে করতে চাওয়ায় তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে রিকার পরিবার। অবশ্য এতে তার কোনো দুঃখ নেই। এখানে হারিসের মতো স্বামী পেয়েছে, হারুন হিমার মতো বাবা বোন পেয়েছে। তারাই সকল কিছুর কষ্ট পুষিয়ে দিয়েছে। লস এঞ্জেলস এর মেন সিটিতে ঋষভের বিয়ের রিসেপশন করা হয়েছে। ওখানকার একটা ওয়েডিং সেন্টারে আয়োজন করা হয়েছে। হারিস হারুনের চেনা পরিচিত যত মানুষ আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। মূলত আমেরিকানভাবেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। আজ
ড্রেসিং রুমে রেডি হচ্ছে, পারফিউমটা দিতে যাবে, তার আগে রুয়াস কল করলো। আজ রিসিভ করে লাউড স্পিকারে দিতে রুয়াস অপর পাশ থেকে বলল,